আমাদের যে ধারাবাহিক কর্মসূচি চলমান ছিল সেটার অংশ হিসেবে। এবং এই 14 জুলাই আমরা দেখতে পেলাম ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে এসে শিক্ষার্থীদেরকে রাজাকার বলে কটূক্তি করলো এবং তার প্রতিবাদে মেয়েরাই প্রথম হলের তালা ভাঙলো। রোকেয়া হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 5টি হল, সকল হল থেকে মেয়েরা বের হয়ে আসলো এবং সারা বাংলাদেশি ছেলে মেয়েরা হলের তালা ভেঙে বের হয়ে এসে প্রতিবাদ জানালো এবং এই আন্দোলনে প্রথমবারের মতো সরাসরি একটা রাজনৈতিক অবস্থান নিল সরকারের বিরুদ্ধে। এবং ফলশ্রুতিতে 15ই জুলাই আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে টার্গেট করা হলো। সেদিনে সেই কর্মসূচি, সেই বক্তব্যের প্রতিবাদ, শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদের যে সমাবেশ ছিল, সেখানে নারী শিক্ষার্থীদেরকে ব্যাপকভাবে আক্রমণ করা হলো, নির্যাতন করা হলো, আহত করা হলো। ঢাকা মেডিকেলে শত শত শিক্ষার্থী সেদিন আহত হয়েছিল, নারী পুরুষ নির্বিশেষে। এবং সেই দৃশ্য সারা বাংলাদেশের মানুষকে আলোড়িত করেছে, আন্দোলিত করেছে এবং পুরো বিশ্বে সে নারী নির্যাতনের দৃশ্য কিন্তু ছড়িয়ে পড়েছিল। এবং সেই 14 এবং 15ই জুলাই সেই নারীদের এই অগ্রযাত্রা কারণেই এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয়। এবং গণ অভ্যুত্থানে আমাদের অনেক নারী শহীদ, আমি জানি না নারী শহীদ হিসেবে বলাটা কতটুকু যৌক্তিক, কিন্তু অনেক নারীরাই আন্দোলনে সরাসরি অংশ নিয়েছে, আহত হয়েছে এবং শহীদ হয়েছে। শহীদ মেহেরুন্নেসা, নাইমা সুলতানা, রিয়াকব সহ আমরা জানি কয়েকজন শহীদ হয়েছেন। অনেকে সরাসরি আন্দোলনে গিয়ে রাজপথে শহীদ হয়েছেন। ফলে নারীদের এই আন্দোলনে অংশগ্রহণ, ভূমিকা, আত্মত্যাগ, এটা আমরা সবসময় বক্তব্যে বলি, কিন্তু দুঃখের বিষয় গত 2 বছরে আমাদের বলতে সকল রাজনৈতিক দল বা সামগ্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে সেটা আসলে প্রতিফলিত হয়নি। আমরা জুলাই গণ অভ্যুত্থানে শুধু 14 বা 15 জুলাই না, আমরা কিন্তু শুরু থেকেই এই আন্দোলনে নারীদের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল। যদিও নারী কোটা বিরুদ্ধে গিয়ে সে সময় বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সমস্ত কোটার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছে বা যৌক্তিক সংস্কারের কথা বলেছে। তো নারীরা ফ্যাসিবাদের, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করেছি আমাদের কাছেও এটা পরিষ্কার ছিল বিভিন্ন সমাজে, এই যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে নারীরা একটা বড় শক্তি, যারা সেই তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম। এবং নারীরা এই আন্দোলনের একটা প্রধান জায়গায় ছিল বলেই নারীদেরকে আন্দোলনের সময়, অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন সময় স্পেসিফিক ভাবে আক্রমণ করা হয়েছে, নারী হিসেবে আক্রমণ করা হয়েছে। কারণ না হলে 15 জুলাই নারীদেরকে লক্ষ্যবস্তু করা হতো না আক্রমণে, কারণ তারাও ভাবছিল যে নারীরাই ছিল আন্দোলনের বৈধতা। নারী না থাকলে, বা আমাদেরকে এখনো বিভিন্ন সময় এইভাবে ফ্রেমিং করানোর চেষ্টা করা হয় যে নারী নাই এনসিপির সাথে বা জুলাইয়ের সাথে, নারীরা নাই, নারীরা চলে গিয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থানের যে সকল নারীরা ঢাকা নয়, ঢাকা সারা বাংলাদেশে অংশগ্রহণ করেছিল, যে সকল ছাত্রীরা, যে সকল নারীরা, পেশাজীবী নারীরা, গৃহিণীরা, আমাদের মায়েরা, বোনেরা, তারা এখনো জুলাইয়ের পক্ষে আছে, এখনো নতুন বাংলাদেশের পক্ষে আছে, সংস্কারের পক্ষে আছে, বিচারের পক্ষে আছে। হয়তো অনেক বাস্তবতার কারণে, সামাজিক এবং রাজনৈতিক কারণে অনেকেই মাঠে সেই সক্রিয়তাটা ধরে রাখতে পারে নাই, রাজনৈতিক ভাবে সামনে এগিয়ে আসতে পারে নাই, আমরা সাথে সেই স্পেসটা করে দিতে পারি নাই। কিন্তু তার মানে এই না যে তারা পুরনো বন্দোবস্তের পক্ষে চলে গিয়েছে, তারা এখনো পরিবর্তন চায়, তারা এখনো প্রতিবাদী। এখন আমরা মনে করি এদেশের সংকটে, জাতীয় সংকটে, এদেশের তরুণদের কোনো সংকট হলে অবশ্যই সেই সকল নারীরা, আমাদের মায়েরা, বোনেরা আবারও আমাদের পক্ষে এসে দাঁড়াবেন। এবং আমরা এবারে নির্বাচনে দেখেছি যে নারী ভোটারদের তারা বড় একটা রোল প্লে করেছিল। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, সবারই কিন্তু নারী ভোটারদেরকে নিজেদের পক্ষে নেওয়ার একটা প্রচেষ্টা ছিল। ফলে নারীরা বাংলাদেশে এখন আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক গুরুত্বপূর্ণ, তাদের মতামত, তাদের সিদ্ধান্ত। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জায়গা থেকেও সেই চেষ্টা আমরা করে যাব। নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে জুলাইয়ের যে নারী শক্তিরা ছিল তাদেরকে ঐক্যবদ্ধ করা, তাদের রাজনৈতিক সুরক্ষা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। কারণ আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে নারীরা যে বিভিন্ন আক্রমণের শিকার হয়েছে, সাইবার বুলিং এর শিকার হয়েছে, ফ্যাসিস্টদের দ্বারা শিকার হয়েছে, নিজ দল, কখনো কখনো নিজ দলের সহ কর্মীদের দ্বারা শিকার হয়েছে,
প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের দ্বারা নারীরা শিকার হয়েছে বা শিকার হয়ে যাচ্ছে ক্রমশ।